আমরা গত ক্লাসে জেনেছি ইনভেস্টরের যে রিস্ক প্রেফারেন্স সেটা ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে রিফ্লেক্ট করা যায়, এবং যেসব ইনভেস্টর হাইলি রিস্ক অ্যাভার্স তাদের ইনডিফারেন্স কার্ভটার স্টিপিনেস বেশি হয়, যেসব ইনভেস্টর রিস্ক সিকিং তাদের ইনডিফারেন্স কার্ভটা রিলেটিভলি ফ্ল্যাটার হয়। আমরা ইনডিফারেন্স কার্ভের যে স্টিপিনেস সেটা দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের রিস্ক অ্যাভারশন, সেনসিটিভিটি বা রিস্ক অ্যাভারশন ম্যাগনিটিউডটা মেজার করতে পারি। আমরা পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্ন কিভাবে ক্যালকুলেট করব সেটার এক্সপ্রেশন দেখিয়েছি, এবং এখানে রিস্ক ফ্রি অ্যাসেটের কারণে এটা কিভাবে রিডিউস হয়ে যায় পোর্টফোলিও রিস্ক মেজারমেন্ট সেটা দেখিয়েছি। আমরা এই ফর্মুলাগুলোর এক্সারসাইজ আমরা আজকে ক্লাসে দেখব। বাট বিফোর দ্যাট আমাদের পোর্টফোলিও ডিসিশন ইনভেস্টররা কিভাবে নেয় সেটার একটা পার্ট আমরা ডিসকাস করেছি, যে আপনার তাদের যে প্রেফারেন্সেস, রিস্ক রিটার্ন প্রেফারেন্সেস, সেটা একটা কনসিডারেশন। আরেকটা কনসিডারেশন যেটা আমরা গত ক্লাসের শেষের দিকে একটু আইডিয়া দিয়েছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বা ক্যাল। আপনারা এসএমএল এর সাথে পরিচিত, সিকিউরিটি মার্কেট লাইনের সাথে। এটার অল্টারনেটিভ হচ্ছে, অল্টারনেটিভ বলতে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আমরা যেটা শো করে সেটা হচ্ছে মার্কেটে যত ধরনের পসিবল কম্বিনেশন অফ রিস্ক ফ্রি অ্যাসেট এবং রিস্কি অ্যাসেট আছে, সেই কম্বিনেশনটাকে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন বলি। তো আমরা একটু ডিটেলে বোঝার চেষ্টা করি। আহ আমরা এই ফিগারটাতে হরাইজন্টাল এক্সিসে আমরা দেখাচ্ছি পোর্টফোলিও রিস্কিনেস, আর আমরা ভার্টিক্যাল এক্সিসে দেখাচ্ছি পোর্টফোলিওর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আচ্ছা, এখন আমরা যদি এই ইকুয়েশনটা বুঝে থাকি, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি যে পোর্টফোলিওর রিটার্ন ক্যালকুলেট কিভাবে করব, পোর্টফোলিও রিস্ক আমরা কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমরা কিছু ফিগার অ্যাপ্রক্সিমেটলি কাউন্ট করি। আহ, সেটা এখানে করবো। আচ্ছা, ধরে নিচ্ছি যে আমার যে রিস্কি অ্যাসেট আছে সেটা থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 10%, আর রিস্ক ফ্রি যেটা অ্যাসেট আছে সেটার থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 5%। আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে আর এফ, আর এটা হচ্ছে রিস্কি অ্যাসেটের। আচ্ছা, এখন আমাকে যদি পোর্টফোলিও রিটার্ন ক্যালকুলেট করতে হয়, অলরেডি আই নো যে আমি এটা কিভাবে ক্যালকুলেট করবো। আচ্ছা, আমি যদি এমন একটা সিনারিও ধরে নিই যে 60% রিস্কি অ্যাসেটে, 40% রিস্ক ফ্রি অ্যাসেটে, এটার রিটার্ন আমরা ক্যালকুলেট কিভাবে করবো? আমরা জানি 60% মাল্টিপ্লাই বাই 10% প্লাস 40% মাল্টিপ্লাই বাই 5%, এখানে একটা পার্সেন্টেজ আসবে। এখন আমি এটাকে যদি চেঞ্জ করে 55-45 বা 35-40, 65, অথবা 80-20, আমরা যেটা বলছি যে ডিফারেন্ট কম্বিনেশনস, জাস্ট এই ডিফারেন্ট কম্বিনেশনস এর জন্য এই পোর্টফোলিও নাম্বার গুলো চেঞ্জ হবে কিনা, পোর্টফোলিও রিটার্ন চেঞ্জ হবে কিনা, হোয়াট ডু এক্সপেক্ট? হ্যাঁ স্যার, বলেন। চেঞ্জ হবে। আচ্ছা, আমরা এটাও দেখেছি যে পোর্টফোলিও রিস্ক কিভাবে মেজার করে। আহ ওয়েটের একটা ফাংশন আছে, মানে ওয়েট বলতে এই ওয়েট গুলো একটা ফাংশন আছে। তারপর আপনার রিস্কি অ্যাসেটের ভেরিয়েন্স কত, রিস্ক ফ্রি অ্যাসেটের ভেরিয়েন্স কত, তারপর তাদের মধ্যে কোভেরিয়েন্স কত, সেটা একটা ফাংশন আছে। হোয়াট ডু এক্সপেক্ট, যেভাবে পোর্টফোলিও রিটার্ন গুলো চেঞ্জ হচ্ছে ফর ডিফারেন্ট কম্বিনেশনস অফ রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট, একইভাবে পোর্টফোলিও রিস্কে কি হবে, চেঞ্জ হবে যখন আমরা ডিফারেন্ট কম্বিনেশনস অফ রিস্ক ফ্রি অ্যাসেট এবং রিস্কি অ্যাসেট নিব। তার মানে আপনি যখন ভার্টিক্যাল এক্সিস এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, আর হরাইজন্টাল এক্সিসে রিস্কিনেস অফ দ্য পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আপনার, আই মিন,
আমি যদি এখানে কিছু ডট ড্র করি, দিস ডট রিপ্রেজেন্ট দ্য রিলেশন বিটুইন হোয়াট, এই দুটোর মধ্যে রিলেশন ইন্ডিকেট করছে না? দেখেন তো, এখানে আমি যদি কিছু ডট প্লট করি, এই ডট গুলো কিসের রিলেশন এক্সপেক্ট করছে, কিসের মধ্যে কিসের সাথে কিসের রিলেশন? রিস্ক আর এক্সপেক্টেড রিটার্ন। রিস্ক আর এক্সপেক্টেড রিটার্ন, কিসের রিস্ক আর এক্সপেক্টেড রিটার্ন, ইন্ডিভিজুয়াল অ্যাসেটে নাকি পোর্টফোলিও, পোর্টফোলিও রিস্ক এর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন? পোর্টফোলিও। পোর্টফোলিও রিস্ক এবং পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা, তাহলে একই সাথে আমরা এটাকে বলতে পারি যে দিস ডট, এই ডটে রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটে যে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বা যে প্রপোর্শন অফ ইনভেস্টমেন্ট করা হয়েছে, এই ডটে একই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট রিস্ক ফ্রি অ্যাসেট আর রিস্কি অ্যাসেটে করা হয় নাই, এটাকে আমি বলতে পারি? জি স্যার। আচ্ছা, এখন মার্কেটে যত ধরনের পসিবল কম্বিনেশন পসিবল, মার্কেটে রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটের মধ্যে যত ধরনের কম্বিনেশনস পসিবল, সেই পসিবল কম্বিনেশনসকে আমরা যখন লাইনের মাধ্যমে কানেক্ট করি বা এখানে আমরা ডটের মাধ্যমে কানেক্ট করছি, সেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। তাহলে আমরা কি বলতে চাই? ক্যাপিটাল অ্যালোকেশন ইজ আ অ্যালোকেশন লাইন ইজ আ পসিবল কম্বিনেশন অফ হোয়াট? Available combination of risky asset and risk free asset in the market। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি রাইট এট দিস মোমেন্ট এখানে আছি, আমার রেড ডটটা দেখতে পাচ্ছেন? জি স্যার। রেড ডটটা Yes, দেখতে sir. পাচ্ছেন? আচ্ছা, এখানে যদি আমি থাকি, ইজ ইট ভেরি অবভিয়াস যে আমার পোর্টফোলিও রিটার্ন এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা? ভেরি Yes. অবভিয়াস। আচ্ছা, আর এখানে যেটা আপনার, যেহেতু জিরো অরিজিন, আমার পোর্টফোলিও রিস্ক যদি এখানে থাকে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আমি যখন এখানে আছি, আমার ইনভেস্টমেন্ট ইন রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্টমেন্ট কত পার্সেন্টেজ, আর রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট কত পার্সেন্টেজ, বলেন দেখি। আমার ইনভেস্টমেন্ট যদি এই জায়গায় থাকে, আমার রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট, আর রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট? আপনার পোর্টফোলিও রিস্ক হচ্ছে জিরো। ইউ আন্ডারস্ট্যান্ড? যেহেতু আপনি হরাইজন্টালি মুভ করেন নাই, পোর্টফোলিওতে রিস্ক কিভাবে জিরো হতে পারে? একটু ট্রাই করেন। স্যার পোর্টফোলিওতে তো যদি রিস্কটা জিরো থাকে, কারণ সেটা একটা প্রজেক্টে তো ইনভেস্ট করতেছে না, ডিফারেন্ট প্রজেক্টে ইনভেস্ট করতেছে, সো এটা 0% তো হতেই পারে। আপনি আহ, আপনার হাতে দুটো অল্টারনেটিভ আছে, একটা হচ্ছে রিস্কি অ্যাসেট আর একটা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট। গত ক্লাসে আমরা বারবার কি বলেছি, রিস্কি অ্যাসেটের এক্সপেক্টেড রিস্ক কত, সরি রিস্ক ফ্রি অ্যাসেট এক্সপেক্টেড ভেরিয়েন্স কত? জিরো। জিরো। এখন আপনার 100% ইনভেস্টমেন্ট যদি রিস্ক ফ্রি অ্যাসেটে হয়, তাহলে আপনার পোর্টফোলিও রিস্ক কত? 0। তো এখন আপনি এই জায়গায় আমরা আমাদের পোর্টফোলিও রিস্ক কত? আমার রেড ডট যেখানে আমি দিয়েছি ওখানে পোর্টফোলিও রিস্ক কত? জিরো। জিরো। 0। তাহলে আমি এখান থেকে কি গেস করতে পারি, আমার পোর্টফোলিওতে 100% ইনভেস্টমেন্ট কোথায় আছে? রিস্ক ফ্রি অ্যাসেটে। রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি অ্যাসেটে তো 100% ইনভেস্টমেন্ট। আর আমার পোর্টফোলিওতে রিটার্ন কত হবে? আমি যদি 100% ইনভেস্টমেন্ট রিস্ক ফ্রি অ্যাসেটে করি, আমার রিস্ক যদি ভার্চুয়ালি জিরো হয়ে যায়, যেহেতু রিস্ক ফ্রি অ্যাসেটের রিস্ক জিরো, তাহলে আমার পোর্টফোলিও রিটার্ন কি হবে? 100%. 100%. 100%।
পোর্টফোলিও রিটার্ন কি হবে? রিটার্ন রিটার্ন 0। রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্ন কি 0? 100%। 100%? 50% স্যার। 60%। রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্ন রিস্ক ফ্রি রেট, আপনার যে ট্রেজারি বন্ডে আপনি যে রেটটা পান সেটার নাম কি? রিস্ক ফ্রি রেট না? আপনি তো রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি রিটার্ন কোনটা পাবেন? রিস্ক ফ্রি সিকিউরিটিতে যে রিটার্ন পাওয়া যায় সেই রিটার্নটা পাবেন। ইজ ইট? Yes, sir. এটা বুঝতে Yes. পারছেন? আচ্ছা, এখন আপনি যেহেতু 100% ইনভেস্টমেন্ট কোথায় করেছেন? রিস্ক ফ্রি অ্যাসেটে করেছেন, তাহলে আপনার পোর্টফোলিও রিটার্ন কত হবে? রিস্ক ফ্রি অ্যাসেটের যে রিটার্ন সেটা আপনার পোর্টফোলিও রিটার্ন হয়ে যাবে না? Yes, sir. বোঝা গেছে? বোঝা জি গেছে? স্যার। জি স্যার। আচ্ছা, আপনি যদি আস্তে আস্তে একটু রাইটের দিকে আসতে থাকেন, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? আপনার আপনার কি বলবো, মানে ওয়েট অন রিস্ক ফ্রি অ্যাসেট কি বাড়ছে নাকি কমছে? আপনি যদি একটু ডান পাশে আসতে থাকেন, এটা তো ক্লিয়ার যে এখানে কি অবস্থা। এখন এখান থেকে যদি একটু রাইটে আসতে থাকেন, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট অ্যাবাউট ইউর প্রপোর্শন অফ রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট? কোনটাতে বাড়ছে কোনটাতে কমছে? স্যার রিস্ক ফ্রি অ্যাসেটটা কমতেছে স্যার। রাইট, রিস্কি অ্যাসেটে, রিস্ক ফ্রি অ্যাসেটে কমছে, রিস্কি অ্যাসেটে বাড়ছে স্যার। বাড়ছে। রাইট। আচ্ছা, এখন হোয়াট ডু ইউ এক্সপেক্ট অ্যাবাউট রিটার্ন অন পোর্টফোলিও? আপনার পোর্টফোলিও রিটার্ন কি রিস্ক ফ্রি রেটে থাকবে নাকি রিস্ক ফ্রি রেটের চেয়ে কমে যাবে নাকি রিস্ক ফ্রি রেটের চেয়ে বাড়বে? হ্যাঁ, বাড়বে। বাড়বে। কেন বাড়ছে? রিস্কি অ্যাসেটে স্যার রিস্ক বাড়বে স্যার। রিস্কি অ্যাসেটের রিটার্ন কার চেয়ে বেশি? রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি অ্যাসেট থেকে। এখন আপনি যদি টাকা এনে এখানে ঢালেন তাহলে আপনার পোর্টফোলিও রিটার্ন কি হবে? ইজ এক্সপেক্টেড টু বি হায়ার। ঠিক আছে, তা আপনি এখন কি বুঝতে পারছেন যে এই লাইনটাতে আমরা কি শো করছি? ডিফারেন্ট কম্বিনেশনস অফ রিস্ক ফ্রি অ্যাসেট এন্ড রিস্কি অ্যাসেট হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে স্যার আমরা ওই যে আরটি জায়গাটা একবার বলবেন স্যার, ওই জায়গাটা একটু বুঝি নাই, নাই। আরটি জায়গাটা ফার্স্টে বলেছিলেন আরটি তো লিখি নাই আমি। স্যার, মানে মানে আর ছিল। এটার ইয়েস কথা স্যার। বলছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা এই জায়গাটাতে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইন রিস্ক ফ্রি অ্যাসেট 100%, ইনভেস্টমেন্ট ইন রিস্কি অ্যাসেট 0%। ওকে স্যার। ওকে, আচ্ছা, আমরা আরবিট্রালি ধরে নিলাম যে এক্স একটা পয়েন্ট যেখানে আমার রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে 40% আর রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে 60% ধরে নিলাম। আচ্ছা, মানে আপনি এটাই বুঝতে পেরেছেন যে রাইটে আমি যখন মুভ করছি তখন আমার ওয়েট অন রিস্কি অ্যাসেট বাড়ছে, আর আমি যখন লেফটে মুভ করছি তখন আমার কোথায় ওয়েট বাড়ছে? রিস্ক ফ্রি অ্যাসেটের দিকে বাড়ছে। আর এই জায়গায় আমার রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে 100%। ওকে, আচ্ছা, তাহলে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন থেকে আপনি কি মেজার করতে পারবেন? দ্য অ্যামাউন্ট অফ এক্সপেক্টেড রিটার্ন, দ্য অ্যামাউন্ট অফ এক্সপেক্টেড রিটার্ন available from different combination of risky asset and risk free asset। একের সাথে আপনি এখানে যদি আপনার কম্বিনেশন হয় তাহলে আপনার এই কম্বিনেশনে আপনার পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কত এটাও মেজার করতে পারবেন, আপনার পোর্টফোলিওর এক্সপেক্টেড রিস্ক কত সেটাও কি করতে পারবেন? মেজার করতে পারবেন। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ইয়েস স্যার। আচ্ছা, আহ এখন আপনার ম্যাটার হচ্ছে আহ
আমি মার্কেটে যে পসিবল কম্বিনেশন অফ রিস্ক অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেট সেটা পেয়ে গেলাম। আমার হাতে আগে থেকে কি ছিল? আমরা গত ক্লাসে যেটা জেনেছি সেটা কি ছিল? আমরা গত ক্লাসে যেটা জেনেছি সেটা কি ছিল? আমরা গত ক্লাসে কতটুকু জেনেছি? আমি ক্লাসের শুরুতে বলেছি ইনডিফারেন্স কার্ভ স্যার। ইনডিফারেন্স কার্ভ জেনেছি, রাইট? আমার ইনভেস্টরদের রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটের প্রেফারেন্স কেমন, এটা অলরেডি আমার হাতে আছে, রাইট? আচ্ছা, আর এখন আমি জেনেছি যে মার্কেটে পসিবল কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট কি, এবং কোন প্রপোর্শনে ইনভেস্ট করলে কত এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হতে পারে, কোন প্রপোর্শনে ইনভেস্ট করলে কত পোর্টফোলিও রিস্ক হতে পারে, সেটা আমি অলরেডি জেনেছি, রাইট? সো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটোকে কম্বাইন করা। এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে কোনটাকে কম্বাইন করা? ইনডিফারেন্স কার্ভকে কম্বাইন করা। আমি কম্বিনেশনে যাওয়ার আগে একটা আইডিয়া বলে রাখছি। আচ্ছা, আমি একটু 1 মিনিট একটু পজ দিচ্ছি, আমি বেল দিচ্ছি। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে আমার হাতে আহ, আমি অলরেডি জানি যে মার্কেটে কি কি পসিবল কম্বিনেশন অফ রিস্ক ফ্রি অ্যাসেট এন্ড রিস্কি অ্যাসেট আছে, এবং তাদের থেকে আমার কত এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হতে পারে, কত রিস্ক হতে পারে, সেটা আমি অলরেডি জানি। প্লাস এটাও জানি যে ইনভেস্টরদের কার রিস্ক প্রেফারেন্স কেমন, কে কি প্রেফার করে, এটা আমি অলরেডি জানি। আচ্ছা, এখন ইফ ইট ইজ সাচ দ্যাট যে ইনভেস্টর এই জায়গায় যেতে চায়, সে ইনভেস্টর এখানে যেতে চায়, ইনভেস্টর এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, ওকে? আচ্ছা, মানে ইনভেস্টরের ইনডিফারেন্স কার্ভ এই জায়গাকে ইন্ডিকেট করছে। আমি একটু পরে দেখাবো কম্বিনেশন, বাট যাওয়ার আগে যেহেতু কমপ্লিকেটেড হয়ে যাবে এই জন্য আমি আগে থেকে একটু আইডিয়া দিয়ে রাখছি। ইনভেস্টর এই জায়গায় যেতে চায়, এখন এই জায়গায় গেলে তার ইউটিলিটি যেটা সেটা ম্যাক্সিমাম হবে, ওকে? এখন একটা থিওরেম আছে যেটা বলছে, ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্যাট আইডিয়া, আপনার যেই জায়গায় যাওয়া উচিত টু ম্যাক্সিমাইজ দ্য ইউটিলিটি ফ্রম ইউর ইনভেস্টমেন্ট, আপনি সেই জায়গায় চলে যাবেন। নাও ইফ ইট ইজ সাচ দ্যাট এই জায়গায় যেতে হলে আপনাকে বরোয়িং করা লাগছে, আপনার কি করা লাগছে? টাকা বড় করা লাগছে। ইনভেস্টমেন্ট, আমরা মার্জিনের ব্যাপারে আলোচনা করেছিলাম। আপনার ইনভেস্টমেন্টের জন্য টাকা কি করা লাগছে? বড় করা লাগছে। সো দ্য আইডিয়া ইজ দ্যাট আপনার যদি বড় করা লাগে সেটা আপনি বড় করবেন, বাট আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস যেই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার ইউটিলিটি ম্যাক্সিমাম হবে সেই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, ওকে? আর এমন যদি হয় যে আপনি এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন যেখানে আপনি চাইলে আপনি ল্যান্ডিংও আপনাকে ল্যান্ডিং করতে হবে ইনস্টেড অফ বরোয়িং, দ্য আইডিয়া ইজ দ্যাট আপনি তাও করেন, বাট ম্যাটার ইজ দ্যাট আপনি যে জায়গায় ইনভেস্টমেন্ট করবেন বা আপনি যে পয়েন্টে আপনার যেখানে ইনভেস্টমেন্ট করা উচিত সেটার যে ডিসিশন আর আপনার যে বরোয়িং ডিসিশন বা ল্যান্ডিং ডিসিশন,
এই দুটো ডিসিশন সেপারেট হতে হবে। এই দুটো ডিসিশন সেপারেট, একটা ডিসিশন আরেকটা ডিসিশনকে ইনফ্লুয়েন্স করবে না। আপনার সে এখানে যাওয়া উচিত। এখন আপনি দেখছেন যে আপনাকে এখানে যেতে হলে বরোয়িং করতে হবে। ম্যাটার ইজ দ্যাট আপনার যে বরোয়িং করতে হবে সেটার জন্য যেন আপনি এই জায়গায় না গিয়ে একটা এখানে আটকে আছেন, সে ফর এক্সাম্পল এখানে যেন না হয়। আপনার যদি বরোয়িং করা লাগে, যেহেতু আপনি এই জায়গায় যেতে চান, মেক বরোয়িং অ্যান্ড রিচ হিয়ার, ডোন্ট স্টে হিয়ার। আদারওয়াইজ আপনার কি হবে, আপনার অ্যাটেইনেবল যে ইউটিলিটি সেটা কি হবে না, অ্যাচিভ হবে না। এই আইডিয়াটাকে বলা হয় টু ফান্ড সেপারেশন থিওরাম। যে আইডিয়াটা আমরা মাত্র ডিসকাস করলাম সেটাকে বলা হয় কি, টু ফান্ড সেপারেশন থিওরাম। এটা আইডিয়ালি যে আপনার ইনভেস্টমেন্টের যে ডিসিশন অ্যাক্রস দ্য ক্যাপিটাল অ্যালোকেশন লাইন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফাইন্যান্সিং ডিসিশন, যে আপনি কি ল্যান্ডিং করবেন নাকি বরোয়িং করবেন। সো টু ফান্ড সেপারেশন থিওরামে আমরা বলি যে আপনি আপনার যেটা অপটিমাল কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেট অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেট, আপনি সেখানে ইনভেস্টমেন্ট করেন। বাট এটার জন্য যদি আপনার ইনভেস্টমেন্ট, আপনার যদি ল্যান্ডিং বা বরোয়িং এর প্রয়োজন হয়, সেটা যেন আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনকে ইনফ্লুয়েন্স না করে। ইট ইজ somewhat connected with the idea of the capital budgeting projects text what you learned initially. আমাদের কি খেয়াল আছে যে আমরা রেলিভেন্ট ক্যাশ ফ্লোস এবং ইরেলিভেন্ট ক্যাশ ফ্লোস দিয়ে প্রথম ক্লাস শুরু করেছিলাম? খেয়াল আছে? or have we forgot? একটু কেউ একজন কাইন্ডনেস শো করেন যে আমার মনে আছে। এনিওয়ান এলস প্লিজ? ইয়েস স্যার, পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ, ওখানে আমরা ইন্টারেস্টের ব্যাপারে, ইন্টারেস্ট এক্সপেন্স, এটাকে কি ক্যাশ ফ্লো বলেছিলাম? স্যার এটাকে কি ইরিলেভেন্ট রেলি- এটাকে কি রেলিভেন্ট ক্যাশ ফ্লোস বলেছিলাম নাকি ইরেলিভেন্ট ক্যাশ ফ্লোস বলেছিলাম? স্যার, ওইখানে ইরিলেভেন্ট স্যার মেবি স্যার। ইরেলিভেন্ট ক্যাশ ফ্লোস বলেছিলাম। সো দ্য আইডিয়া ইজ সিমিলার, যে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন এবং ফাইন্যান্সিং ডিসিশন দুটো সেপারেট। ইনভেস্টমেন্ট ডিসিশন মাস্ট নট be influenced by the financing decision. Okay, so investment decision is separate, financing decision is separate. আপনার যে অপটিমাল ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই অপটিমাল ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। এখন সে ফর এক্সাম্পল আপনার আমি একটু রিলেট করি ক্যাপিটাল বাজেটিং এর সাথে। আপনার দুটো প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট হচ্ছে এনপিভি নেগেটিভ, আর একটা প্রজেক্ট হচ্ছে এনপিভি পজিটিভ। ওকে, আচ্ছা। এখন যে প্রজেক্টটা এনপিভি পজিটিভ, সেই প্রজেক্টের জন্য আপনার যে টাকা ইনভেস্টমেন্ট দরকার সেই টাকাটা আপনার কাছে নাই। হাউএভার যে প্রজেক্টের এনপিভি নেগেটিভ, সেই প্রজেক্টটার ইনভেস্টমেন্ট করার জন্য যত টাকা দরকার সেই টাকাটা আপনার আছে, রাইট? এখন আপনার কি করা উচিত? আপনার যেহেতু নেগেটিভ এনপিভি প্রজেক্টের জন্য যত টাকা প্রয়োজন সেটা যেহেতু আপনার আছে, আপনাকে নেগেটিভ এনপিভি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা উচিত, নাকি স্টিল ইউ হ্যাভ টু কনসিডার অনলি দ্য পজিটিভ এনপিভি প্রজেক্ট? স্যার নেগেটিভ এনপিভি প্রজেক্টে স্যার কি ইনভেস্ট করতে হবে স্যার। না, নেগেটিভ এনপিভি প্রজেক্ট আপনি কেন ইনভেস্ট করবেন? আপনি কি এটা এনপিভি থেকে শিখেছেন? এনপিভি আপনাকে বলেছে যে আপনার টাকা যখন থাকবে না আপনি তখন নেগেটিভ এনপিভি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবেন, এরকম লার্নিং ছিল এনপিভি তে? নো স্যার। ওকে, always you have to think of the positive investment opportunities. এখন পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ, নেট পজিটিভ এনপিভি অপরচুনিটি যেটা, সেটাতে ইনভেস্ট করার জন্য আপনার পর্যাপ্ত টাকা নাই। এখন আপনাকে কি করতে হবে? বড় করতে হবে।
বড় করতে হবে। ইভেন আফটার ইউ বড়োয়িং, ইউ হ্যাভ টু কনফাইন উইথ হুইচ প্রজেক্ট। বড় করুক বড় করতে হলে আপনাকে কোন প্রজেক্টে থাকতে হবে? positive NPV project. এনপিভি প্রজেক্টে থাকতে। পজিটিভ এনপিভি। সো প্লিজ ডোন্ট ফরগেট দ্য বেসিক ইনটিউশন। অ্যাকাউন্টিং এর সাথে এগুলো মিলাতে যাবেন না। বোঝা গেছে? সো আমাদের ওকে স্যার। ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন সেপারেট। আমার যেটা অপটিমাল ইনভেস্টমেন্ট সেটা এট এনি কস্ট ওই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। এটার জন্য যাই প্রয়োজন হয় সেটা আমাকে করতে হবে। এবং পসিবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস যে আমি ইভ্যালুয়েট করব, এটার সাথে আমি কিভাবে ফাইন্যান্সিং করব সেটার কনসিডারেশন বা সেটার কানেকশন নাই, এবং সেই কানেকশনটা সেপারেট। ওকে, আমি যে প্রজেক্টে ইভ্যালুয়েশন করব দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফাইন্যান্সিং ডিসিশন। একইভাবে আমি এখানে যে টু ফান্ড সেপারেশন থিওরেম বোঝার চেষ্টা করছি, আমার যে মার্কেট অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে, আমার আহ ওই জায়গায় গিয়ে আমাকে ইনভেস্টমেন্ট করা উচিত যেখানে আমার ইনডিফারেন্স কার্ভ ক্যাপিটাল অ্যালোকেশন লাইনকে কি করবে, কানেক্ট করবে, আহ, আপনার ট্যানজেন্ট করবে, ট্যানজেন্ট যেখানে করবে ওখানে আমাকে ইনভেস্টমেন্ট করা উচিত। ওই জায়গায় ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমার যদি ল্যান্ডিং এর প্রয়োজন হয়, ওই জায়গায় ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমার যদি বরোইং এর প্রয়োজন হয়, সে অ্যামাউন্ট আমাকে করতে হবে। হাউএভার, আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ মাই ফাইন্যান্সিং ডিসিশনস। এই ব্যাপারটা হচ্ছে আপনার টু ফান্ড সেপারেশন থিওরাম। এখন আমরা যেটা করছি, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আর এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের যে ইন্ডিফারেন্স গ্যাপ, এই দুটোকে কানেক্ট করছি। দুটোকে একসাথে যখন কম্বাইন করছি, ইট লুক লাইক দিস। ওকে, আচ্ছা। এখন দিস ইজ দ্য কম্বিনে আমরা অলরেডি ইন্ডিফারেন্স গ্যাপের কনস্ট্রাকশন সম্পর্কে জানি। এটা ভার্টিক্যালে কি রিপ্রেজেন্ট করছে, হরাইজন্টালে কি রিপ্রেজেন্ট করছে, এটা আমরা অলরেডি জানি। জাস্ট টু মেক শিওর যে আপনার কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। ইফ ইউ স্টে হিয়ার, আপনি এই ইনডিফারেন্স কার্ভে এই লাইনে আছেন, সে ফর এক্সাম্পল, should you stay here or you have the better option? Better option X. You have the অপশন better আছে option, স্যার। that is I2. Yes. ওকে, এখন I2 তে আপনি আসলেন। I2 তে বেটার অপশন হচ্ছে যেই জায়গায় আপনার ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এবং ইনডিফারেন্স কার্ভ কি করছে, ট্যানজেন্ট হচ্ছে, ওই জায়গায় আপনার পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিটার্ন ম্যাক্সিমাম হবে, এবং আপনার রিস্কটা, your risk will commensurate with your risk preferences. খেয়াল আছে যে আমরা ইনডিফারেন্স কার্ভ দিয়ে রিস্ক রিটার্নের প্রেফারেন্সেস শো করছিলাম। আপনার রিস্ক রিটার্নের যে প্রেফারেন্সেস আছে সেটার সাথে এই অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস যেখানে কি হচ্ছে, কানেক্ট হচ্ছে, ওই জায়গায় আপনি কি অ্যাচিভ করতে পারবেন। আপনার ইনডিফারেন্স কার্ভ অনুযায়ী আপনি যেটা পেতে চান, আপনি যে লেভেলের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পেতে চান পার ইউনিটে, আপনি যে লেভেল অফ রিস্কিনেস আপনি ডাইজেস্ট করতে পারবেন, অ্যাবসর্ব করতে পারবেন, সেটা কি করছে, কমেন্সুরেট করছে। এখন দিস ইজ অলসো ইউর ইন্ডিফারেন্স কার্ভ I1। I1ও কিন্তু আপনার ইন্ডিফারেন্স কার্ভ, এবং I1 এর যে স্লোপ, দ্যাট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু I2 অ্যান্ড I3। এদের মধ্যে স্লোপে কোনো তফাৎ নাই। বাট ইজ ইট পসিবল যে you understand যে I1 will give you the best possible investment opportunities, but is it possible to get to I1? I1 এ যাওয়া কি পসিবল? No, sir. কেন পসিবল না? I1 এ যাওয়া কেন পসিবল না? I1 আমি যেতে চাই, কেন I1 এ যাওয়া পসিবল না? একটু গেস Well, করেন। ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের একটা আলোচনা আছে, সেটা থেকে একটু গেস করেন। আমি ক্যাপিটাল অ্যালোকেশন লাইন সম্পর্কে কি বলেছি, এটার আইডিয়াটা কি?
স্যার বরোয়িংস লাগবে স্যার। বোরোইং লাগবে? তো বোরোইং লাগলে তো আমি বোরোইং করবো বলেছি। বলেছি না, বোরোইং লাগলে বোরোইং করব, ল্যান্ডিং লাগলে ল্যান্ডিং করব। আর আমার যেখানে যাওয়া উচিত সেখানে আমি যাব। এখন আমি বলছি যে আমার যাওয়া উচিত I1-এ, বাট আমি বলছি যে I1 আমি যেতে পারছি না। কোশ্চেন হচ্ছে কেন যেতে পারছি না। এটা যদি বোরোইং ল্যান্ডিং এর জন্য প্রয়োজন হতো, আমার বোরোইং ল্যান্ডিং করে কি I1-এ যাওয়া পসিবল? I1-এ যাওয়া পসিবল না। বোরিং ল্যান্ডিং এর আলোচনা আসবে, সে ফর এক্সাম্পল আপনি এখানে আছেন, আপনি ইনভেস্টমেন্ট এই জায়গায়, আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই পয়েন্টে এত লেভেলের রিস্ক, এত লেভেলের রিটার্ন আপনি চাইছেন, বাট আপনার যাওয়া উচিত এখানে। এখানে যেতে হলে আপনার বরোইং করা লাগবে বা ল্যান্ডিং করা লাগবে, তখন আপনি ওইটা করে আপনি এখানে যাবেন। বাট আমি এখন যে ডিরেকশন ইন্ডিকেট করছি কোশ্চেনে, সেটা এই ডিরেকশন না। আমি ডিরেকশন ইন্ডিকেট করছি এটা। এখানে কেন যেতে পারছি না? রিস্ক বেড়ে যাবে, হ্যাঁ, রিস্ক বাড়বে। রিস্ক বাড়বে। তারপর আর কেউ কিছু বলবেন? রিস্ক বাড়বে। স্যার রিস্কিনেসের কারণে মেবি। হুম, তো রিস্ক বাড়লে তো আমার রিটার্নও বাড়বে। আমি তো বললাম যে I1, I2, I3 এই জায়গাগুলোতে আমার যে রিস্ক রিটার্নের যে কম্বিনেশন, দিস কম্বিনেশন স্যার, আই মিন আমি যদি এইভাবে এইভাবে যদি কম্পেয়ার করি, এই ওয়েতে যদি কম্পেয়ার করি, আমার তিনটা পয়েন্টের রিস্ক রিটার্নের রেশিওটা সেম। বাট কেন আমি I1-এ যেতে পারছি না? আচ্ছা, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনে আমি কি বলেছি? মার্কেটে পসিবল কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট। এখন যে কম্বিনেশনটা নাই, আপনার ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আছে এই জায়গায়, which reflects the risk and return available from combination of risky asset and risk free asset available in the market. এখন এখানে তো available কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটিস নাই। অপরচুনিটিস না থাকলে আপনি এখানে কোথায় যাবেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন? আপনার প্রেফারেন্স যে এটা, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বাট আপনার এই প্রেফারেন্সকে কমেন্সুরেট করবে এরকম কোন পসিবল কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট মার্কেটে নাই। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো, মার্কেটে যদি না থাকে আপনি এখানে কিভাবে পৌঁছাবেন? আপনাকে তো ইনভেস্টমেন্ট করেই তো আপনার প্রেফারেন্স, আপনার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে হবে। এখন যেই জায়গায় ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না, যেহেতু এই পয়েন্টে কি নাই, ক্যাপিটাল অ্যালোকেশন লাইন হচ্ছে নিচে, তাহলে এই লেভেলের এক্সপেক্টেড রিটার্ন আর রিস্ক দেওয়ার মতো ক্যাপিটাল অ্যালোকেশন লাইন অ্যাবসেন্ট। ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আছে কোথায়? নিচে। তো ওখানে আপনার পসিবল হবে না। ঠিক আছে, আমরা যদি আরেকটু এখানে, ওকে, দিস ওয়ান, রিড দিস, রিড দ্য লাস্ট লাইন। আপনি I1 কে প্রেফার করছেন I2 এর উপর, রাইট? এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে আপনাকে I1, I2 এর উপর প্রেফার করা উচিত, বাট হোয়াই ইউ ক্যান নট গো টু I1? কারণ I1 এ কি নাই? I1 এ থাকার জন্য যে পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করা দরকার, সেই পোর্টফোলিওটা মার্কেট অ্যাভেলেবল নাই। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার, যে এখানে I2 আর I3 তে তো স্যার ক্যাপিটাল অ্যালোকেশন লাইন স্যার মার্জ করেছে। তো স্যার আমার যেহেতু স্যাটিসফ্যাকশন লেভেল স্যার I2 তে বেশি, দ্যাটস ওয়াই আমি স্যার ওইখানে
মানে প্রায়োরিটিটা বেশি পাচ্ছে, এটাই স্যার। হ্যাঁ, যদি আপনার স্যার এখানে এটা I1 এ ইয়া করতো তাহলে স্যার I1টা প্রেফার করতাম। the characteristics of indifference curve are such that the higher the indifference curve, the higher the satisfaction, right? ইয়েস স্যার। Okay, আচ্ছা। নাও ইউ ক্যান রিকল যে আমরা দুজন ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করেছিলাম, একজন হচ্ছে আপনার রিস্ক অ্যাভার্স, আরেকজন হচ্ছে রিস্ক সিকিং, এবং দুজনের ইন্ডিফারেন্স কার্ভের নেচার আমরা দেখেছিলাম দুই রকম, ইফ ইউ ক্যান রিকল প্রিভিয়াস ক্লাস। আচ্ছা, এখন আমাকে বলেন যে কে কোন দিকে থাকার চেষ্টা করবে। যে রিস্ক অ্যাভার্স তার ডিরেকশন হবে কি এতে নাকি বিতে? এতে। রিস্ক অ্যাভার্স স্যার বিটে স্যার। এনিওয়ান এলস? Anyone else, please participate. আমরা গত ক্লাসে এটা জেনেছিলাম, আমরা কার ইন্ডিফারেন্স কার্ভ ফ্ল্যাটার হবে বলেছিলাম, কার স্টিপার হবে বলেছিলাম। রিস্ক অ্যাভার্স স্টিপার। হুম, আর কারটা ফ্ল্যাটার বলেছিলাম। রিস্ক রিস্ক টেকার। টেকার। রিস্ক সিকারেটটা ফ্ল্যাটার বলেছিলাম। কেন স্টিপার বলেছিলাম, কেন ফ্ল্যাটার বলেছিলাম? কেন রিস্ক অ্যাভার্সেরটা স্টিপার বলেছিলাম, কেন আহ আপনার রিস্ক প্রেফারের একটা ফ্ল্যাটার বলেছিলাম, কেন বলেছি? এমনি এমনি কেন বলেছি? স্যার রিস্ক ফ্ল্যাটারে হচ্ছে গিয়ে আপনার এক্সপেক্টেড রিটার্নটা হাই থাকে। কার রিস্ক অ্যাভার্সের? জি স্যার, এজন্য এটা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কিভাবে ড্র করতে পারি? আমি যদি এতটুকু লেভেলের রিস্ক নিই, আমার জন্য রিটার্ন দরকার কতটুকু? এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি আপনার রিস্ক প্রেফারার যে তার চিন্তা করি, তার কি হবে? সে যদি এতটুকু, আপনি যদি খেয়াল করেন এতটুকু লেভেলে যদি সে কিনে, এটা এভাবে আঁকলে বেটার। এটা হচ্ছে রিস্ক সিকারের, আর এটা হচ্ছে রিস্ক যারা, সরি, এটা রিস্ক সিকার আর এটা হচ্ছে রিস্ক অ্যাভার্টার। আচ্ছা, এখন আপনি যদি, কোনটা স্টিপার? এটা স্টিপার, এইটা স্টিপার, আর কোনটা ফ্ল্যাটার? আপনার এটা হচ্ছে ফ্ল্যাটার, রাইট? জি আচ্ছা, স্যার, বি। এখন আমি যদি এতটুকু লেভেলের রিস্ক বাড়াই, এই ইনডিফারেন্স কার্ভ অনুযায়ী আমার রিটার্ন কত দরকার? এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা দরকার। আচ্ছা, আর যে রিস্ক সিকিং, রিস্ক প্রেফার করে, তার জন্য যদি আমি এই লেভেলের রিস্কিনেস বাড়াই, সে কতটুকু রিটার্ন পেলে খুশি? এখন কার বেশি রিটার্ন প্রয়োজন গিভেন লেভেল অফ রিস্ক? গিভেন লেভেল অফ রিস্কে কার বেশি রিটার্ন প্রয়োজন? রিস্ক রিস্ক অ্যাভার্স। সিকারের নাকি রিস্ক যিনি রিস্ক অ্যাভার্স যিনি, তার? রিস্ক অ্যাভার্স। রিস্ক অ্যাভার্স, বোঝা গেছে? এখন আমাকে বলেন বিটুইন এ এন্ড বি হুইচ ওয়ান ইজ স্টিপার এন্ড হুইচ ওয়ান ইজ ফ্ল্যাটার? এ স্যার। স্টিপার। বি এ হচ্ছে কি ফ্ল্যাটার? ফ্ল্যাটার। হ্যাঁ, বি হচ্ছে স্টিপার, বি হচ্ছে ফ্ল্যাটার। আচ্ছা, তারপর বলেন যে এ কার জন্য, বি কার জন্য? এ হচ্ছে রিস্ক। রিস্ক অ্যাসেট আর বি হচ্ছে রিস্ক। এ হচ্ছে রিস্ক অ্যাভার্স এর জন্য, বি হচ্ছে
রিস্ক সিকারের জন্য। রিস্ক সিকারের জন্য। এটা কখনো ভুলবেন আর? নো স্যার। আচ্ছা, এখন আমাকে দুটোর পজিশন দেখে বলেন যে এ কি রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্টমেন্ট বেশি করছে নাকি বি রিস্ক ফ্রি অ্যাসেটে বেশি ইনভেস্টমেন্ট করছে? এ কি রিস্ক ফ্রি অ্যাসেটে বেশি ইনভেস্টমেন্ট করছে অ্যাক্রস দ্য ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, নাকি বি রিস্ক ফ্রি অ্যাসেটে বেশি ইনভেস্টমেন্ট করছে? এতটুকু দেখে আপনাকে বলতে হবে, কারণ বি আমরা রিস্ক ক্যাপিটাল অ্যালোকেশন লাইন নিয়ে অনেক ডিসকাস করেছি। হ্যাঁ, রিস্ক ফ্রি অ্যাসেটে কে বেশি ইনভেস্টমেন্ট করছে? স্যার বি। কিভাবে বলছেন বলেন? কিভাবে আপনার মনে হলো যে বি রিস্ক ফ্রি অ্যাসেটে বেশি ইনভেস্টমেন্ট করছে? কিভাবে মনে হলো? আচ্ছা, একটু আগে আমরা একটু ক্যাপিটাল অ্যালোকেশন লাইন নিয়ে পড়াশোনা করলাম না? করেছি। ইয়েস স্যার। আচ্ছা, কোন এরিয়ার দিকে গেলে মানে আপনার এদিক দিয়ে গেলে রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট বাড়বে, নাকি এদিক দিয়ে গেলে রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট বাড়বে? লুক এট দিস, আমি এখানে কি মেজার করছি? রিস্ক মেজার করছি, রাইট? আমি যদি এদিক দিয়ে যাই আমার রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট বাড়বে, নাকি এদিক দিয়ে গেলে আমার রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট বাড়বে? বাম পাশে গেলে রিস্ক ফ্রি অ্যাসেট বাড়বে। বাম পাশে গেলে রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্টমেন্ট বাড়বে, কারণ এদিকে রিস্কিনেস মেজারমেন্ট শুরু হয়েছে এই জায়গা থেকে। আর এই জায়গায় রিস্কিনেস মেজারমেন্ট যত ডানে যাব তত রিস্কিনেস কি হবে? বাড়বে। বোঝা গেছে? তাহলে ইয়েস লেফটের স্যার। দিকে গেলে আমার রিস্কিনেস কমবে, রাইটের দিকে গেলে আমার পোর্টফোলিও রিস্কিনেস বাড়বে। তার মানে রাইটের দিকে গেলে অটোমেটিক্যালি এটা ইন্ডিকেট করছে আমার রিস্কি অ্যাসেটের দিকে কনসেন্ট্রেশন বাড়ছে। আর লেফটের দিকে গেলে আমার কনসেন্ট্রেশন কোন দিকে বাড়ছে? রিস্ক ফ্রি অ্যাসেট থেকে। রিস্ক ফ্রি অ্যাসেটের দিকে বাড়ছে। একটু আগে যে আপনারা আইডেন্টিফাই করলেন, এটা হচ্ছে এই যে হচ্ছে রিস্ক অ্যাভার্স, আর এটা হচ্ছে কার? বি, যে হচ্ছে রিস্ক সিকিং। এখন কি সব রিলেট করা যাচ্ছে যে এই কেন এখানে, বি কেন এখানে? ইয়েস স্যার। বোঝা যাচ্ছে? প্লিজ ডোন্ট মেমোরাইজ এনিথিং। আপনি যদি আটকে যান, আপনার যদি মনে হয় না আমি এটা বুঝতে পারছি না, প্লিজ স্টপ মি। স্যার দিস ইজ এখানে একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমরা জানি স্যার রিস্ক ফ্রি রিস্কিনেস এর রিটার্নটা বেশি রিস্ক ফ্রি থেকে, কিন্তু স্যার বুঝি এ নাই। তো বেশি স্যার রিস্ক রিস্ক অ্যাসেটের হ্যাঁ, রিটার্ন বেশি রিস্ক ফ্রি হ্যাঁ, থেকে, হ্যাঁ। কিন্তু স্যার বিটা তো স্যার বেশি ফ্ল্যাটার, এটা তো স্যার স্টিপার হলো না, মানে এই জায়গাটা একটু বুঝতেছেন। বি রিস্ক কেন ফ্রি অ্যাসেটটা। ফ্ল্যাটার, বি কেন ফ্ল্যাটার, এ কেন স্টিপার, এটা মাত্র কি বললাম। আমরা গত ক্লাসে ছিলাম। ইয়েস স্যার ছিলাম। হুম। রিস্ক সিকারের টেন্ডেন্সি কি বলেছি? যখন আপনার দুটো ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, দুটোতে সেম রিটার্ন 10%, 10% রিটার্ন সেম, বাট এটা রিস্ক হচ্ছে 6% আর এটা রিস্ক হচ্ছে 4%, যে রিস্ক অ্যাভার্স সে কোনটা প্রেফার করবে? স্যার 4%। এটা প্রেফার করবে। ইয়েস স্যার। আর যে রিস্ক সিকার সে কোনটা প্রেফার করবে? বি। বি প্রেফার করবে। দ্যাট ইজ দ্য আইডিয়া হিয়ার। বোঝা গেছে? ইয়েস স্যার। একটু আগে যে আমি স্লোপ মেজার করছি এই ব্যাপারটাকে ওখানে বোঝা যাচ্ছে, এই ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, আমরা কি প্রসিড হতে পারি?
Yes, জি sir. স্যার। Okay, okay, thank you. Now our next learning outcome is how to measure the portfolio standard deviation. Little bit complicated. So আমরা একটু ইন্ডিভিজুয়ালি বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা জানি যে পোর্টফোলিওতে কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যাসেট আছে, ডিফারেন্ট সিকিউরিটিস আছে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভেরিয়েন্স ক্যালকুলেট করা। ইন্ডিভিজুয়াল সিকিউরিটি কি ক্যালকুলেট করা? ভেরিয়েন্স ক্যালকুলেট করা, হুইচ ইজ ফ্যামিলিয়ার উইথ ইউ আই বিলিভ। আপনি স্ট্যাটিস্টিক্স কোর্স নিয়েছেন, আপনি জানেন যে ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো ভেরিয়েন্স ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমার কাছে ওই সিকিউরিটির টোটাল টাইমের মধ্যে, বা আমি যে টাইম কনসিডার করছি এই টাইমের মধ্যে সিকিউরিটিটা যে রিটার্ন দিয়েছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমি রিটার্ন কিভাবে ক্যালকুলেট করি সেটা আমি গত ক্লাসের আগের ক্লাসে দেখিয়েছি যে বিভিন্ন রিটার্ন আপনি যে রিটার্নে নেন ওই রিটার্নের ক্যালকুলেশন এখানে আসবে ডিফারেন্ট টাইমে, সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মান্থলি রিটার্ন, অ্যানুয়াল রিটার্ন হলে যেভাবে আসে সেভাবে। আচ্ছা, এরপর আপনার কাজ হচ্ছে এই রিটার্ন গুলো থেকে অ্যাভারেজ রিটার্ন ক্যালকুলেট করা, মিউ, এটার সাথে আপনি পরিচিত, পপুলেশন মিন। ওকে, এখন আপনি ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করেন? আপনি ভেরিয়েন্স ক্যালকুলেট করেন প্রতিটা পয়েন্টে আপনি এই অ্যাকচুয়াল রিটার্ন থেকে অ্যাভারেজ রিটার্নটা মাইনাস করেন। অ্যাকচুয়াল রিটার্ন থেকে অ্যাভারেজ রিটার্ন কি করেন? মাইনাস করেন, যেটাকে আমরা বলি ডেভিয়েশন। তারপর আমরা কি করি? ইন্ডিভিজুয়াল ডেভিয়েশনকে আমরা স্কোয়ার ডেভিয়েশন করি। কি করি? স্কোয়ার ডেভিয়েশন করি। তারপর আমি এখানে যদি 10টা পিরিয়ড হয়, এখানে যদি 100টা পিরিয়ড হয়, প্রতি পিরিয়ডের ডেভিয়েশন স্কোয়ার, এটাকে কি করি? সাম করি। এটাকে কি করি? সাম করি। সাম করলে যেটা হয়, আমরা যদি লিখতে যাই তাহলে হবে এরকম। কত থেকে সাম শুরু? পিরিয়ড 1 থেকে সাম শুরু। আমার পিরিয়ড যেদিন শেষ হয়েছে এই পিরিয়ডটা হচ্ছে টি, ওখানে গিয়ে সাম শেষ হলো। এখন এটা হচ্ছে টোটাল স্কোয়ার ডেভিয়েশন, টোটাল। এখন আমার কাজ হচ্ছে এটাকে কি করা? অ্যাভারেজ করা। কেন অ্যাভারেজ করা? ভেরিয়েন্স হচ্ছে অ্যাভারেজ স্কোয়ারড ডেভিয়েশন, এই জন্য আমাদের অ্যাভারেজ করতে হয়। সো আইডিয়া হচ্ছে আমরা যখন কি করি, টোটাল যদি আমাদের অবজারভেশন থাকে তখন আমরা টোটাল টাইম পিরিয়ড যতটা ততটা দিয়ে ডিভাইড করি। বাট কমনলি হোয়াট হ্যাপেন্স, আমার কাছে টোটাল পিরিয়ড থাকে না, টোটাল পিরিয়ডের ডাটা থাকে না, আমার একটা স্যাম্পল পিরিয়ডের ডাটা থাকে। সো এই ক্ষেত্রে আমরা যদি স্যাম্পল পিরিয়ডের ডাটা দিয়ে কাজ করি, আমরা এখানে মিউ দিয়ে কাজ করতে পারি না, আমরা স্যাম্পলের উপর যেটা মিন করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এক্স বার। আর তখন আমাদের ডিগ্রিস অফ ফ্রিডমের যে এরর্স আছে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি? আমরা T-1 দিয়ে এটা ডিভাইড করি, তারপর আমরা কি পাই? ভেরিয়েন্স পাই। ওই ভেরিয়েন্সকে আমরা আর ওই সিগমা স্কোয়ার লিখি না, সিগমা স্কোয়ার আমরা পপুলেশন ভেরিয়েন্সকে লিখি, আমরা এস স্কোয়ার লিখি। সো দ্যাট ইজ দ্য ওয়ে, যে আপনার কাছে যদি এ বি সি ডি 4টে অ্যাসেট থাকে, 4টে অ্যাসেট আপনি কিভাবে ইন্ডিভিজুয়ালি ভেরিয়েন্স ক্যালকুলেট করবেন। ওকে, আচ্ছা, একটু পর আমরা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ দেখব, বাট বিফোর দ্যাট উই লাইক টু ডিসকাস দ্য কনসেপ্টস। বাট I strongly believe you must be familiar with this kind of calculation from your statistics course. আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে কোভেরিয়েন্স। সো আমরা গত ক্লাসে যখন রিস্কিনেস দেখাচ্ছিলাম, পোর্টফোলিও রিস্কিনেস, এখানে আপনার আহ এখানে আমরা একটা রো ইন রো একটা সিম্বল বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম কি? কোরিলেশন। সো রোকে আমরা বলেছিলাম কোরিলেশন অ্যান্ড কোভেরিয়েন্স। হোয়াট আর দিস? এটার সাথে আপনি স্ট্যাটিস্টিক্স থেকে পরিচিত, বাট লেট লেটস রিকল দিস। আমরা আমাদের আলোচনায় এটা কেন প্রয়োজন? সো দুটো সিকিউরিটি বা আমার পোর্টফোলিওতে যে সিকিউরিটিস গুলো আছে তারা
আমি পোর্টফোলিওতে এমন ভাবে অ্যাসেট ইনক্লুড করতে হয় যেন তাদের মধ্যে আমি তাদের কারণে আমি পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে পারি। সো ডাইভার্সিফিকেশন তখন পসিবল যখন দুটো অ্যাসেটের মধ্যে বা যে কম্বিনেশনস গুলো পসিবল তাদের মধ্যে কোভেরিয়েন্সটা কম, তাদের মধ্যে একসাথে চলার টেন্ডেন্সি কম, একসাথে চলার টেন্ডেন্সি কম। হোয়াট ডু ইউ মিন বাই দিস? ইফ ইট ইজ সাচ দ্যাট আমার দুটো সিকিউরিটি আছে, সিম্পল কেস, আমার দুটো সিকিউরিটি আছে, একটা যদি 10% বাড়ে আরেকটা সিকিউরিটি একই সাথে 8% বাড়ে, আবার যদি ওই সিকিউরিটিটা 10% কমে একই সাথে দেখা যায় ওই সিকিউরিটিটা 8% কমে আরেকটা সিকিউরিটি, তাহলে আমরা বুঝতে পারছি এদের মধ্যে একটা রিলেশন আছে দ্যাট ইজ পজিটিভ। আর আরেকটা সিকিউরিটি আছে সে এটা হচ্ছে এই সিকিউরিটি, এটা হচ্ছে বি সিকিউরিটি, আর এখানে আরেকটা সিকিউরিটি এমন যদি হয় যে আপনার সি সিকিউরিটি যখন এই 10% বাড়ে অথবা বি যখন 8% বাড়ে তখন সি সিকিউরিটি বাড়ে হচ্ছে 1%, আর যখন আপনার এই 10% বা বি 10% কমে তখন সি কমে হচ্ছে 0.5%। ওকে, এখন আমাকে বলেন তো এ আর বি এর রিলেশন কেমন আর এর সাথে সি এর রিলেশন কেমন? স্যার এ বি হচ্ছে পজিটিভ রিলেশনশিপ আর এ সি হচ্ছে গিয়ে নেগেটিভ কোরিলেশন অথবা রিলেশন। নেগেটিভ কিভাবে পাইলাম? 10% বাড়লে 1% বাড়ে, 10% কমলে 0.5% কমে। স্যার আপনি না বললেন যে এ হচ্ছে গিয়ে বাড়লে সি কমবে না, 0.5%। আমরা এখানে যখন লিখেছি তখন কি বলেছি? এ যখন 10% বাড়ে সি 1% বাড়ে, আর এ যখন 10% কমে সি তখন 0.5% কমে। আমরা এখানে নেগেটিভ তো পাই নাই, তাই না? না না স্যার, মানে আপনি যেটা অল্টারনেটিভ বলেছেন সেটা ট্রু, যে এদের মধ্যে কোরিলেশন কি কম। লো পজিটিভ। বলেছেন না, লো বলেছেন, হ্যাঁ, ইয়েস এদের স্যার। মধ্যে কোরিলেশন কম, রাইট? তো এই ব্যাপারটা তাহলে আমার পোর্টফোলিওতে সি কে ইনক্লুড করলে আমার ডাইভার্সিফিকেশনের চান্স কি বেশি হবে নাকি বি কে ইনক্লুড করলে ডাইভার্সিফিকেশনের চান্স বেশি হবে? সো ইউ আন্ডারস্ট্যান্ড যে যখন আমি একই নেচারের একই সিমিলার কাইন্ড অফ সিকিউরিটি ইনক্লুড করব তখন কিন্তু আমার ডাইভার্সিফিকেশন বেনিফিট হবে না। আমার ডাইভার্সিফিকেশন বেনিফিট হবে তখন যখন আমরা ডিসিমিলার কাইন্ড অফ সিকিউরিটিস কি করবো ইনক্লুড করবো, তখন আমি ডাইভার্সিফাই করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? Yes, এটা sir. বুঝি তো? স্যার এখানে ডিসিমিলার সিকিউরিটিসটা কোনটা স্যার, সি না স্যার নাকি বি স্যার? হ্যাঁ, আপনার এখানে টিমের সি মধ্যে তো 10 স্যার। জন, বলেন ইয়েস স্যার। আপনার টিমের মধ্যে 10 জন, 10 জন সবাই ব্যাটিং এ ভালো, আপনি জিতে আসতে পারবেন মাঠে? নো স্যার। সবাই যদি ব্যাটিং এ ভালো হয়, প্রচুর রান করলেন কিন্তু কেউ আউট করতে পারলেন না, তাহলে জিতা পসিবল? হোয়াট ডু থিঙ্ক? নো স্যার। তাহলে এখানে আমাকে কম্বিনেশন এমন ভাবে করতে হবে যেন কেউ ব্যাটিং এ ভালো হয়, কেউ বোলিং এ ভালো হয়, কেউ ভালো সময় ভালো করে, কেউ খারাপ সময় ভালো করে, এরকম যেন হয়। বোঝা গেছে? এই সিকিউরিটিস গুলো কখন ভালো করবে? আমরা পজিটিভ বিটা নেগেটিভ বিটা সম্পর্কে জানি। তো, ওটা হচ্ছে মার্কেটের সাথে কোভেরিয়েন্স। আপনারা জানেন যে বিটার ডেফিনেশন আপনি জানেন। এখন আমরা বিটার কথা বলছি না, এখন আমরা বলছি যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটির মধ্যে কোভেরিয়েন্স। ইন্ডিভিজুয়াল সিকিউরিটির মধ্যে কোভেরিয়েন্সটা কেন প্রয়োজন? হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন, যে আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটা যেন কি হয়, কম হয়, সো দ্যাট উই ক্যান ডাইভার্সিফাই আওয়ার পোর্টফোলিও ওয়েল। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে মেজার করি? আমরা এটা মেজার করার জন্য যেটা করি এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে যেভাবে আমরা বিটা মেজার করি। মানে আমরা বিটার জন্য যেভাবে কোভেরিয়েন্স মেজার করি
একইভাবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি কোভেরিয়েন্স মেজার করতে আমরা একই কাজ করি। এখন আমার কাছে যদি দুটো সিকিউরিটি থাকে, একটা সিকিউরিটি 1 আর একটা সিকিউরিটি 2, সিকিউরিটি 1 এর জন্য এই কাজটা আমরা করি, ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন ক্যালকুলেট করি। সিকিউরিটি বি এর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন ক্যালকুলেট করি। আমার যদি 20টা পিরিয়ড থাকে, 20টা পিরিয়ডের জন্য, এবং সিকিউরিটি 1 এর ডেভিয়েশনের সাথে সিকিউরিটি 2 এর ডেভিয়েশনটাকে মাল্টিপ্লাই করি। কি করি? মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি 20টা পিরিয়ডের জন্য হয়, এই 20টা পিরিয়ডের প্রোডাক্টকে আমরা যোগ করি, সাম করি। দেন হচ্ছে এই কোভেরিয়েন্সকে আমরা ডিভাইড করি n-1 দিয়ে। n-1 হচ্ছে ফর দ্য সেম রিজন যেভাবে আমরা ভেরিয়েন্সকে n-1 দিয়ে ডিভাইড করি। আচ্ছা, এখন কোভেরিয়েন্সের যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার রিপ্রেজেন্ট হয় অ্যাবসোলিউট নাম্বারে, মানে এটার কোনো লিমিট নাই। এটা যে কোনো একটা নাম্বার হতে পারে। এটা কি হতে পারে? যে কোনো নাম্বার হতে পারে, অ্যাবসোলিউট নাম্বার। বাট এটার আরেকটা অল্টারনেটিভ আছে যেটা আমরা করি, সেটা হচ্ছে কোরিলেশন। সেখানে আমরা যেটা করি, এই কোভেরিয়েন্স নাম্বারটা, কোভেরিয়েন্সের যে নাম্বার, আচ্ছা কোভেরিয়েন্সকে আমরা এইভাবে লিখি, যদি সিকিউরিটি 1 আর 2 এর কোভেরিয়েন্স হয়, এটা আমরা এইভাবে লিখি সিগমা 1 এন্ড সিগমা 2। আচ্ছা, আচ্ছা, সিগমা স্কয়ার 1 এন্ড সিগমা স্কয়ার 2, সরি এটা সিগমা স্কয়ার না, সিগমা 1 2। আচ্ছা, এখন কোভেরিয়েন্স যে 1 বিটুইন এ এন্ড বি, আমরা এটাকে যদি ভেরিয়েন্স অফ এ, ভেরিয়েন্স অফ বি, রিমেম্বার এ এন্ড বি হচ্ছে দুটো ডিফারেন্ট সিকিউরিটি। যেহেতু দুটো ডিফারেন্ট অ্যাসেটের কোভেরিয়েন্স আমার কাছে আছে, দুটো কোভেরিয়েন্সকে যদি আমি ভেরিয়েন্স এ আর ভেরিয়েন্স বি এটা প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, আমি যে নাম্বারটা পাই সেই নাম্বারটার নাম হচ্ছে এটা। দেখতে পি এর মতো, এটার নাম পি না, এটার নাম হচ্ছে রো, হুইচ রিফ্লেক্টস দ্য কোরিলেশন। এটার নাম কি? এটা হচ্ছে কোরিলেশন। এখন কোরিলেশন ইজ মোর পলিশড নাম্বার, কারণ হচ্ছে এই কোরিলেশন নাম্বার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। এখন আপনি যেভাবেই এই ক্যালকুলেশন করেন না কেন, যে নাম্বারটা এখানে আসবে সেটা হবে -1 থেকে +1 এর মধ্যে। এখন +1 যদি হয়, আমরা অলরেডি জানি এটা একটা পারফেক্ট পজিটিভ রিলেশন। 10% একটা সিকিউরিটি বাড়লে আরেকটা সিকিউরিটিও 10% বাড়ে। অ্যান্ড দ্য অপোজিট ইজ ট্রু, -1 হলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর সাধারণত পারফেক্ট 1 আর পারফেক্ট -1 হয় না। অ্যাকচুয়াল রিয়েলিস্টিক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ আপনার বিটুইন -1 and +1। জাস্ট আমাকে বলেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর রিস্ক অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, আপনার যে পোর্টফোলিও রিস্ক আছে সেটাকে আপনি যত কম সম্ভব কমাতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার রিস্কি অ্যাসেটে ইনভেস্টমেন্ট থাকুক। মানে আপনার হাতে দুটো অপশন আছে, আপনার দুটো রিস্কি অ্যাসেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এখন আপনি কি পেয়ারে রিস্কি ইনভেস্টমেন্ট সিলেক্ট করবেন, তাদের মধ্যে কোরিলেশনের এক্সপেকটেশন আপনার কি হবে? +1 এর দিকে কোরিলেশন হবে নাকি -1 এর দিকে কোরিলেশন আপনি এক্সপেক্ট করবেন, যদি আপনি রিস্কিনেস সবচেয়ে কমাতে চান? -1। -1 এর দিকে যত করা যায় তত আপনি কি হবেন, তত আপনার রিস্ককে কমাইতে পারবেন। বাট ডোন্ট ফরগেট, রিস্ক কমানো মানে আপনি আপনার রিটার্নের পসিবিলিটিসকেও কি করে ফেলছেন, হায়ার রিটার্ন জেনারেট করার কমিয়ে দিচ্ছি। পসিবিলিটিসও কমিয়ে নিচ্ছেন। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনার আমরা একটা এক্সারসাইজ করব which will utilize all the concepts what have we covered so far. আচ্ছা, সিম্পল, বাট you have to understand it very clearly so that আপনাকে যখন 3 বছরের ডেটা এখানে দেওয়া আছে, আপনাকে যদি এখানে 300 বছরের ডেটাও দেওয়া থাকে, আপনি যেন ওটা হ্যান্ডেল করতে পারেন। আচ্ছা, given 3 years of percentage return for asset A and B in the following table, এখানে 3 বছরের asset A এবং asset B এর following table এর রিটার্ন দেওয়া আছে। আচ্ছা,
ক্যান ইউ রিকল দ্যাট রিটার্ন কিভাবে ক্যালকুলেট করা হয়? এটা আপনাকে মনে করতে হবে, রাইট? আচ্ছা, আপনাকে রিটার্ন কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা খুব ক্লিয়ারলি জানতে হবে। সে ফর এক্সাম্পল আমি ছোট করে একটু করে দেখাই। জিপির আজকে প্রাইস সেট 350। জিপি গত বছর, মানে আপনি যে সময় থেকে পিরিয়ড কাউন্ট করছেন, গত বছর একই সময়ে প্রাইস ছিল 250। ওকে, তাহলে দিস ওয়ে ইউ ক্যালকুলেট দ্য রিটার্ন। এখন এখানে যে রিটার্নটা আসছে সেই রিটার্নটা হচ্ছে ক্যাপিটাল গেইনের রিটার্ন। বাট একই সময়ে জিপি ধরে নিলাম যে 25 টাকা ডিভিডেন্ড দিয়েছে, তাহলে 225 ডিভাইডেড বাই 250 হুইচ ইজ দ্য বিগিনিং ভ্যালু মার্কেট প্রাইস, এখান থেকে আপনি পাচ্ছেন ডিভিডেন্ড গেইন। এই দুটো পার্সেন্টেজের সামেশন হচ্ছে রিটার্ন। ওকে, স্যার এই দুটো আরেকবার বলবেন? কোনটা? স্যার পুরো হোল ক্যালকুলেশনটা আরেকবার একটু রিপিট করবেন? 350 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, আর 250 হচ্ছে গত বছর একই সময়ে মার্কেট প্রাইস। তো এখানে যে ডিফারেন্স, আচ্ছা সরি, এখানে এটা ডিভাইডেড বাই 100 না, এটা ডিভাইডেড বাই হচ্ছে 250। এটা হচ্ছে কিসের রিটার্ন? ক্যাপিটাল গেইনের রিটার্ন পার্সেন্টেজ। আর এখানে যেই একই সময়ে 25 টাকা ডিভিডেন্ড পাওয়া গেছে, ইফ ইউ ইনভেস্টেড 250 in জিপি 1 year ago, সো এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। আপনার ডিভিডেন্ড ইল্ডের সাথে পরিচিত। এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, আর এটা হচ্ছে ক্যাপিটাল গেইন থেকে ইল্ড। এই দুটো সামেশন যখন আপনি করবেন, এটা হচ্ছে এই বছরের জিপি রিটার্ন, আপনার যদি বছরে ফ্রেম হয়। ওকে, স্যার একইভাবে 350 কারেন্ট মার্কেট প্রাইস এবং 250 মার্কেট প্রাইস? দুটো মার্কেট প্রাইস, দুটো ডিফারেন্ট টাইমের। একটা হচ্ছে যখন আপনি আজকে কাউন্ট করছেন, আর একটা হচ্ছে যখন আপনি এক বছর, যেহেতু ইয়ারলি রিটার্ন এই জন্য এক বছর আগে প্রাইস কত ছিল। এনি কনফিউশন উইথ দিস ভেরি বেসিক ক্যালকুলেশন? দুটো প্লাস করলে স্যার কি কি বের হবে স্যার? রিটার্ন? রিটার্ন বের হবে। ওকে স্যার। ওকে, এভাবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটির আপনি কি পাবেন? রিটার্ন পাবেন। ওকে, আচ্ছা, আনলেস আনলেস আপনার যে রিটার্নের ডেফিনেশনস গুলো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন, জিওমেট্রিক রিটার্ন, এগুলো হচ্ছে পোর্টফোলিও রিটার্ন ক্যালকুলেশন। আমি এখানে মাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটি রিটার্ন আপনি কিভাবে ক্যালকুলেট করেন। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি শুধু রিটার্ন বললে একটু চিন্তা করবেন আপনি কিসের রিটার্ন ক্যালকুলেট করছেন। সবগুলো কিন্তু রিটার্ন। ওকে, যেভাবে আপনি প্রফিট দেখেন, প্রফিটের অনেকগুলো ডেফিনেশনস আছে। কিসের প্রফিট? এখন আপনাকে যদি আমি বলি যে কোম্পানির প্রফিট কত, এখন আপনি যদি বলেন যে পার প্রোডাক্টে প্রফিট এত, তাহলে কি আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ইয়েস স্যার। আপনাকে বুঝতে হবে যে আমি কি জিজ্ঞেস করা হয়েছে, কি আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে যে রিটার্নটা দেখালাম মাত্র, সেটা হচ্ছে কি রিটার্ন? ইন্ডিভিজুয়াল সিকিউরিটি রিটার্ন আমরা কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, আমি এটা দেখানোর পারপাস কি? এটা দেখানোর পারপাস হচ্ছে আপনি যে রিটার্নের পার্সেন্টেজ গুলো দেখতে পাচ্ছেন, অ্যাসেট এ আর অ্যাসেট বি, এই রিটার্ন গুলো কিভাবে আসছে সেটা দেখানোর জন্য। আচ্ছা, প্রাইস থেকে। ওকে, প্রাইস আর ডিভিডেন্ড থেকে। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে বলা হয়েছে কি ক্যালকুলেট করার জন্য? মিন রিটার্ন ক্যালকুলেট করার জন্য। সো মিন রিটার্ন ইজ ভেরি সিম্পল, আমরা ফ্যামিলিয়ার। 5 - 2 + 12 এটা যোগ করে 3 দিয়ে ডিভাইড করব, তারপর একই কাজ বি এর জন্য করব। দেন বলা হয়েছে আমাদেরকে কি ক্যালকুলেট করার জন্য? স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করব? এটা অ্যাজ ইউজুয়াল আমরা একটু আগে আমি এক্সপ্লেন করেছি, সে ওয়েতে আমরা কি করব, আমি জাস্ট একটা দেখাই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই 5% মাইনাস অ্যাভারেজ কত পেয়েছি? 5%। আচ্ছা, -2% অ্যাভারেজ কত? 5%। 12% - 5%। আচ্ছা,
রিমেম্বার আমি এখানে পার্সেন্টেজে লিখছি, বাট আপনি যখন কাজ করবেন তখন আপনি এখানে পার্সেন্টেজ শব্দ, পার্সেন্টেজ লেটারটা লিখবেন না, ঠিক আছে? আপনি এখানে 5 - 5 - 2 - 5 এভাবে করবেন। আচ্ছা, এরপর আমি এখানে কি করব, এটা হচ্ছে ডেভিয়েশন। এই ডেভিয়েশন কি হবে, স্কোয়ারড হবে। আপনি সেপারেট কলামে করবেন, আপনি চাইলে এভাবেও করতে পারেন, এই যে এখানে এখানে যেভাবে দেখছেন। সো স্কোয়ার ডেভিয়েশন হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে এগুলোকে কি করা, সাম করা। So, আপনি সাম করলেন, স্কোয়ার ডেভিয়েশন গুলো সাম করলেন, ডিভাইড করলেন, যেহেতু স্যাম্পল 3 - 1 দিয়ে, যেহেতু তিনটা, -1 হচ্ছে ফর্মুলা, -1 ডিগ্রিস অফ ফ্রিডমের কনসিডারেশন। এভাবে আপনার কি চলে আসলো, এখানে যে আপনি ক্যালকুলেশন করলেন এটার নাম হচ্ছে ভেরিয়েন্স। আচ্ছা, এখন ভেরিয়েন্স কি আপনাকে, কি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলা হয়েছে নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট বলা হয়েছে? আপনি ক্যালকুলেট করতে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আপনি ভেরিয়েন্স কে স্কোয়ার রুট করলে আপনি কি পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। এখন আহ, আপনি ভেরিয়েন্সও পেয়ে গেলেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলেন, মিন রিটার্নও পেয়ে গেলেন। এরপর আপনার কাজ হচ্ছে কোভেরিয়েন্স ক্যালকুলেট করা। এই কোভেরিয়েন্স ক্যালকুলেশন যখন আমরা করে ফেলতে পারবো, তখন আমরা কি করতে পারবো, পোর্টফোলিওর যে ভেরিয়েন্স সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এই ফর্মুলাটা আমরা তখন ইউজ করতে পারবো। আমাদের ইন্ডিভিজুয়াল সিকিউরিটি রিটার্ন লাগে, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভেরিয়েন্স লাগে, আই মিন রিটার্নে ক্যালকুলেশন রিটার্ন লাগবে, ভেরিয়েন্স ক্যালকুলেশন ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভেরিয়েন্স লাগবে, তারপর তাদের মধ্যে কোভেরিয়েন্স লাগবে। সো লাস্ট এক্সারসাইজ আমরা, যে আমরা কোভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, আপনি কোভেরিয়েন্স ক্যালকুলেট করলে কোরিলেশন পেয়ে যাবেন, কোরিলেশন ক্যালকুলেট করলে কোভেরিয়েন্স পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু অ্যানোটেশনটা নিই। কোভেরিয়েন্সের, আচ্ছা কোভেরিয়েন্সের নোটেশন লিখবেন পরে। এখানে আপনার যেটা কাজ, আর এ মাইনাস আর এ বার, ইন্ডিভিজুয়াল রিটার্ন থেকে কি মাইনাস হবে, অ্যাভারেজ রিটার্ন মাইনাস হবে। এখানে হবে আর বি, এখানে আপনি কি মাইনাস করবেন, ইন্ডিভিজুয়াল সিকিউরিটির সিকিউরিটি বি এর অ্যাভারেজ রিটার্ন মাইনাস করবেন। আচ্ছা, এখানে আমাদের তাহলে কি হবে, লুক এট দিস, 5 মাইনাস অ্যাভারেজ কত ছিল অ্যাসেট এর, 5, ইয়ার 1 এর জন্য 5 - 5, আর এখানে কি হবে 7 মাইনাস অ্যাসেট বি এর জন্য মিন কত, 7। 7% -7। আচ্ছা, ইয়ার 2 এর জন্য কি হবে, -2 -5, আর এখানে কি হবে -4 -7। ইয়ার 3 তে কি হবে 12 -5 মাল্টিপ্লাইড বাই 18 -7। এখন আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্ট গুলো কি করা, এই প্রোডাক্ট গুলো আপনি এখানে লিখলেন। ওকে, আরেকটা কলামে আপনি প্রোডাক্ট গুলো লিখলেন, তারপর এগুলো যোগ করা, যোগ করে যেটা আসবে, মানে সাম অফ, এই এই যে এখানে যেটা আপনার, আপনি যে এখানে সাম করেছেন, এই সামটাকে আপনার এখন কি করতে হবে, t-1 বা n-1 দিয়ে ডিভাইড করতে হবে। সেটা যখন আপনি করবেন, আপনি কি পেয়ে যাবেন, কোভেরিয়েন্স পাবেন নাকি কোরিলেশন পাবেন, কি পাবেন, কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স পাবেন। এখন এটা থেকে এই কোভেরিয়েন্স দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান যে আমি এটাকে কোরিলেশনে নিয়ে যাব, সেটা আপনি করতে পারেন। কোরিলেশনে নেওয়ার জন্য এই কোভেরিয়েন্সের নাম্বারকে কি করতে হয়, কোভেরিয়েন্সের নাম্বারকে কোরিলেশনে নেওয়ার জন্য কি করতে হয় বলেছি একটু আগে, বলেছি না, দেখিয়েছি তো। এই যে আমি কোভেরিয়েন্স পেলাম, যে ওয়েতে ক্যালকুলেশন দেখিয়েছিলাম, কোভেরিয়েন্স পেলাম, এই কোভেরিয়েন্সের নাম্বারকে আমি যদি ভেরিয়েন্স এ, ভেরিয়েন্স বি, এই দুটো নাম্বার দিয়ে, ভেরিয়েন্স এ আর ভেরিয়েন্স বি তো আমার অলরেডি আছে, এই দুটো নাম্বার দিয়ে যদি ডিভাইড করে আমি কি পেয়ে যাব, রো পেয়ে যাব। এই রোটার নাম কি, এই রোটা কি কি ইন্ডিকেট করে, কোরিলেশন। ঠিক আছে,
লুক এট দিস, যেখানে পাওয়া গেছে অ্যাসেটের কোরিলেশন হচ্ছে 1। ইন্টারেস্টিং। Yes, sir. ওকে, নাও ইফ ইউ want to see or you want to prove, ওকে, দেখেন এই অ্যাসেটটা যখন পজিটিভ 5% রিটার্ন দিচ্ছিল, এটা দিচ্ছিল 7%, এটা যখন কমে -2% হলো, এটা কমে -4% হলো। আবার এটা যখন সে 5 থেকে ডাবলের চেয়ে বাড়লো, মানে 12%, 5-এর ডাবল হচ্ছে 10%, 10% 12%, এটা দেখেন 7-এর জায়গায় 7 দোকানে 14 চেয়ে কি ডাবলের চেয়ে বেশি, 18%। তো আমরা এই রাফ ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা কি রিলেশন আছে, পজিটিভ রিলেশন আছে, Positive. এবং আমরা কোয়ান্টিফাই করলাম সেই রিলেশনটা, এবং সেই রিলেশনটা দেখা গেল পারফেক্টলি 1। বোঝা গেছে? তো আমরা যদি মিনিমাম ভেরিয়েন্স পেতে চাই, আমাদের টার্গেট হবে -1। ওকে, সো স্যার এখানে যদি স্যার ডেসিমেলে আসতো স্যার, পজিটিভ থাকতো, বাট ডেসিমেলে আসতো, দেন ওটাও কি পজিটিভ হতো স্যার? বুঝি নাই। স্যার 0.105 এরকম যদি থাকতো, এটাও তো পজিটিভ কোরিলেশন হতো না স্যার? আমি বুঝতে পারছি না, পজিটিভ পয়েন্ট স্যার ডেসিমাল যদি থাকে। ডেসিমেলে আসতো যেমন 1.50, তখন কি এটা পজিটিভ হতো কি হতো না? অথবা 0.96 অথবা 0.76, তখন কি সেটা পজিটিভ হতো মানে কোরিলেশন? কোরিলেশনের নাম্বারটা, হ্যাঁ স্যার। হ্যাঁ কোরিলেশনের নাম্বার আপনার কি বললাম, কোরিলেশনের নাম্বার বললাম যে -1 থেকে +1 এর মধ্যে। জাস্ট থিঙ্ক অফ হাউ মেনি নাম্বারস আর হিয়ার। I have not mentioned যে it should be integers, আমি কি একবারে বলেছি যে এটা integers হতে হবে? These are the real numbers. ওকে, এটা -0.9 -0.9999 থেকে শুরু করে 0.875, মানে what, মানে you cannot count the number of possibilities, so many। বোঝা গেছে? ইয়েস স্যার। These are extreme, these are very rare। মানে ওই যে +1 আর -1 পাবেন, এটা আসলে ভেরি আনরিয়েলিস্টিক। বোঝা গেছে? ইয়েস Okay, স্যার। so please do the exercise and check the concepts. আমরা নেক্সট ক্লাসে পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা দেখব। লিটল বিট কমপ্লিকেটেড, বাট if you clear the concepts what have we discussed so far till today, you will find it very straightforward. পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করা ভেরি, I mean এই কোর্সের জন্য আপনার একটা ওয়ান অফ দ্য লার্নিং আউটকামস, এটার জন্য আপনি মিস না করে যান। ওকে, সো আমরা আজকে পর্যন্ত যা কভার করেছি, প্লিজ কভার দিস। আমরা নেক্সট ক্লাসে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করব সেটা দিয়ে ক্লাস শুরু করব। থ্যাংক ইউ অল। স্যার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমার একটু কনফিউশন। স্যার আমার ভেরিয়েন্স ক্যালকুলেশন কি সিগমা ইউজ করে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সিগমা স্কয়ার?